হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? গত ক্লাসে তোমরা দূরত্ব ও সরণের ক্লাসটা নিশ্চয়ই দেখেছো। সেই দূরত্ব ভৌত রাশি থেকে তৈরি হওয়া আরেকটি ভৌত রাশি দ্রুতি সম্পর্কে আজকে বলবো। দ্রুতি অর্থাৎ স্পিড, সেটি কত প্রকারের হয়, তার ডেফিনেশন কি, তার একক কি, তার মাত্রা কি, যেমন গড় দ্রুতি, সমদ্রুতি, অসমদ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি, এই সম্পূর্ণ বিষয়টিকে নিয়ে আজকের এই ক্লাসটি তোমাদের জন্য তৈরি করলাম। তোমরা এই পুরো ক্লাসটি অবশ্যই দেখো, আর এর থেকে যে সমস্ত গাণিতিক সমস্যাগুলি বইতে দেওয়া আছে সেগুলিকে সলভ করার চেষ্টা করো, তোমরা নিশ্চয়ই পারবে। আমি শুভদীপ স্যার, টিউন অফ ফিজিক্সের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। দ্রুতি অর্থাৎ স্পিড এর ডেফিনেশনটি হলো প্রতি একক সময় কোনো কণা যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ওই কণাটির দ্রুতি। তাহলে একটা উদাহরণ থেকে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। তো একটা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রকে আঁকলাম, এটা 3 ডাইমেনশনাল, এদিকে এক্স, এখানে ওয়াই, এখানে জেড। এখন একটি কণা বা একটি বস্তু কণা যে এ অবস্থান থেকে এরকম পথে এই বি পয়েন্টে আসলো, ধরলাম এই বস্তুটি ডি দূরত্ব অতিক্রম করেছে, আর এর টি সময় লেগেছে। তাহলে দ্রুতি সংজ্ঞানুসারে এটা আমরা লিখতে পারি ভি, দ্রুতিকে ভি দিয়ে লেখা হয়। যদিও এটা স্পিড, তাহলেও এটাকে বোঝানোর জন্য সাধারণত স্মল ভি দিয়েই প্রকাশ করা হয়। তাহলে ভি ইজ ইকুয়ালস টু ডি বাই টি, কারণ প্রতি একক সময়ে যেহেতু বলা হয়েছে তাই টি দিয়ে ভাগ করলেই প্রতি একক সময় পাওয়া যায়। তাই ভি ইকুয়ালস টু ডি বাই টি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এখন এই দ্রুতি কিরকম রাশি হবে বলে তোমাদের মনে হয়? এটা কি স্কেলার হবে না ভেক্টর হবে? তো জানি যে দূরত্ব একটি স্কেলার রাশি, তাহলে দূরত্বর যদি কোনো দিক না থাকে আর সময় সেও স্কেলার রাশি, তাহলে দুটি স্কেলার রাশির মধ্যে যেহেতু ভাগ হচ্ছে, তাহলে যে নতুন রাশিটি তৈরি হলো এই দ্রুতি, এটিও একটা স্কেলার রাশি। তাহলে ভি অর্থাৎ দ্রুতি এটি একটি স্কেলার রাশি। যেহেতু এটা স্কেলার রাশি তাই এর মাথায় কোনো তীরচিহ্ন দিতে হবে না, এটাকে স্কেলার আকারে যোগ করলেই হবে। এখন এই দ্রুতির একক কি হবে? তো ফর্মুলা থেকে যদি আমরা একক বার করার চেষ্টা করি, তাহলে ভি ইকুয়ালস টু ডি বাই টি যেহেতু, তাহলে দ্রুতির একক এসআই পদ্ধতিতে হবে। দূরত্বের একক যেহেতু মিটার আর সময়ের একক যেহেতু সেকেন্ড, তাই মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 বা মিটার সেকেন্ড ইনভার্সও বলা যেতে পারে। ঠিক একই রকমভাবে সিজিএস পদ্ধতিতে হবে সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। আর যে ব্যবহারিক এককগুলো সাধারণত ব্যবহার করা হয়ে থাকে এই দ্রুতির জন্য, সেগুলো ধরো এই কিলোমিটার পার আওয়ার, এই কথাটা তোমরা শুনে থাকবে যে একটা গাড়ি চলছে এত কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে। তো কিলোমিটার পার আওয়ার এই যে ব্যবহারিক একক, এটাকে তোমরা যদি এসআইতে ট্রান্সফার করে দাও তাহলে বুঝতেই পারছো এটা কি হচ্ছে। এটা হচ্ছে 1000 মিটার ডিভাইডেড বাই 3600 সেকেন্ড। তাহলে 10/36 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই সমীকরণ থেকে তোমরা যদি দ্রুতির মাত্রা নির্ণয় করতে চাও সেটা কি হবে? তাহলে দ্রুতির মাত্রা অর্থাৎ ভি থার্ড ব্র্যাকেট ইজ ইকুয়ালস টু ডি এর থার্ড ব্র্যাকেট ডিভাইডেড বাই টাইমের থার্ড ব্র্যাকেট, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এল ডিভাইডেড বাই টি, বা এটাকে তোমরা বলতে পারো এল টি টু দি পাওয়ার -1। অনেকে আবার এটাকে এরকম ভাবে লেখে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার -1। দ্রুতিকে বোঝানোর সুবিধার্থে আমি 4 প্রকারে ভাগ করেছি। প্রথম প্রকারটি হলো সমদ্রুতি অর্থাৎ ইউনিফর্ম স্পিড। সেকেন্ড, অসমদ্রুতি অর্থাৎ নন ইউনিফর্ম স্পিড। থার্ড, গড় দ্রুতি মানে অ্যাভারেজ স্পিড। অ্যান্ড ফোর্থ,
তাৎক্ষণিক দ্রুতি, যাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তো এক এক করে আমরা এই সবকটি পার্ট বুঝবো। ফার্স্ট বলছি সমদ্রুতি। সমদ্রুতি কথাটার অর্থ হচ্ছে যদি কোনো বস্তু সমান সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম করে তখন তাকে বলা হয় সমদ্রুতিতে আছে। তো এই যে উদাহরণটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটি মোটরসাইকেলে করে একটি লোক সে সমান সময়ের অবকাশে সমান সমান দূরত্ব অতিক্রম করছে। তো প্রথম উদাহরণটায় দেখো যে প্রথম 1 মিনিটে সে গেল 5 মিটার, তারপরের 1 মিনিটে আবার গেল 5 মিটার, আবার তারপরের 1 মিনিটেও 5 মিটার যাচ্ছে। তার মানে সমান সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম করছে, তাই এটাকে বলা হবে সমদ্রুতি বা ইউনিফর্ম স্পিড। এখন যদি এরকম আমরা বলি যে 3 মিনিটে 15 মিটার গেছে, তাহলে হিসাব করলে আমরা দ্রুতির ক্যালকুলেশন করলে পাই যে 15/3 অর্থাৎ আবার একই রকমভাবে 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সময়টাকে যদি অন্য কিছুও বলে তাহলেও সেই সময়টিকে দিয়ে ভাগ করলে প্রতি একক সময় কত দূরত্ব যায় তার হিসাব থেকে আমরা বুঝতে পারি যে দ্রুতিটা সমদ্রুতি না সমদ্রুতি নয়। একটু আগে দেখা উদাহরণ অনুযায়ী প্রথম ঘটনায় যদি দ্রুতিটাকে আমি বলি d1/t1 is equals to d2/t2 equals to d3/t3, এরকম চলতে থাকে, তাহলে এরা প্রত্যেকে এক একটা দ্রুতিকে নির্দেশ করছে। তাহলে v1, v2, v3 এরা প্রত্যেকে সমান হওয়ায় এদের কি বলা হবে? সমদ্রুতি। তাহলে সমদ্রুতির গাণিতিক প্রকাশটা হবে এরকম। এবার যদি বলি অসমদ্রুতি কি, তাহলে তোমরা বুঝতে পারছো সমদ্রুতির মতনই একদম সিম্পল, যে সমান সময়ের অবকাশে যদি সমান দূরত্ব না যায় তাহলেই তাকে বলবে অসমদ্রুতি। তাহলে এই উদাহরণটায় যেটা তোমরা দেখছো এখন, তাতে দেখছো যে এখন 1 মিনিট করেই যাচ্ছে কিন্তু ডিফারেন্ট দূরত্ব যাচ্ছে। প্রথম 1 মিনিটে 5 গেছে, তারপরে 1 মিনিটে 10 মিটার গেছে, তারপরের 1 মিনিটে আবার 3 গেছে। তাহলে এই যে ডিফারেন্ট ডিস্টেন্স যাচ্ছে একই সময়ের অবকাশে, তার জন্য একে অসমদ্রুতি বলা হয়। তাই সমান সময়ের অবকাশে বিভিন্ন দূরত্ব যদি যায় তাকে বলা হয় অসমদ্রুতি। আমি তাহলে এটাকে লিখতে পারি সমান সময়ের অবকাশে বিভিন্ন দূরত্ব গেলে তাকে বলে অসমদ্রুতি বা নন ইউনিফর্ম স্পিড। এবার একে যদি গাণিতিকভাবে প্রকাশ করি তাহলে প্রথম দূরত্ব বাই সময়টাকে যদি আমি d1/t1 বলি, তারপরেরটাকে যদি d2/t2 বলি, তাহলে এরা সমান নয়, কারণ এরা অসমদ্রুতিতে আছে। তার মানে v1 is not equals to v2। এবার আমরা অ্যাভারেজ স্পিড মানে গড় দ্রুতি সম্পর্কে জানব। তো এই দুটো জিনিস যেগুলোকে দেখলাম আমরা, সমদ্রুতি আর অসমদ্রুতি, এই দুটোর ঘটনার ক্ষেত্রেই এই অ্যাভারেজ স্পিডটাকে অ্যাপ্লাই করা যায়। তো ধরলাম যে একটি কণা এ অবস্থান থেকে বি অবস্থানে গেল এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম দূরত্ব গেছে, যা হয়েছে হয়েছে। এখন গড় দ্রুতি জানতে চেয়েছি আমি এ থেকে বি পয়েন্টের মধ্যে ও যখন যা ইচ্ছা করেছে তার হিসাব নয়, ইন্ডিভিজুয়াল হিসাব নয়, টোটাল গড় দ্রুতি কি হবে এ থেকে বি পর্যন্ত যাওয়ার জন্য। ধরলাম এ থেকে বি পর্যন্ত টোটাল দূরত্ব ও গেছে এস এবং এর জন্য ওর সময় লেগেছে টি। তাহলে গড় দ্রুতি মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এটাকে যদি আমরা ফর্মুলার আকারে লিখি সেটাই হবে ভি অ্যাভারেজ। অ্যাভারেজ বলছি গড় দ্রুতি বলে, তাই ভি অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু মোট অতিক্রান্ত দূরত্ব যেটা এখানে এস আর মোট সময় যেটা এখানে টি। এটাকে আবার বোঝার জন্য আমি দুটো পার্টে ভাগ করেছি, অর্থাৎ গড় দ্রুতিকে আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি। একটা বলছি যে গড় দ্রুতির হিসাব যখন তুমি ভেলোসিটি আর টাইম জানবে, আর গড় দ্রুতির হিসাব যখন তুমি ভেলোসিটি আর ডিস্টেন্স জানবে। মানে ধরো তোমাদেরকে এরকম অঙ্ক দিতে পারে যে অঙ্কে বলে দেবে যে এ থেকে বিতে গেছে,
তো বিভিন্ন সময় বিভিন্ন রকম বেগে গেছে এবং কত সময় লেগেছে সেটাও বলে দিল, অর্থাৎ ভেলোসিটি আর টাইম বলে দিল, কিন্তু ডিস্টেন্সগুলোকে বলল না। তখন যদি এবার গড় দ্রুতি জানতে চায় তখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে বা কিভাবে করবে সেটা হচ্ছে এইখানে বলছি। আবার ধরো বলল যে এ থেকে বিতে গেছে, বিভিন্ন সময় বিভিন্ন বেগে গেছে এবং কখন কতটা দূরত্ব গেছে সেটা বলে দিয়েছে, কিন্তু কত সময়ে গেছে সেটা বলেনি। তখন এই প্রসেসটা ইউজ করব। তাই এই দুটো পার্টে আমি গড় দ্রুতিকে ভাগ করে দিয়েছি। ফার্স্টে আমরা এই পার্টটা দেখে নিই। তাহলে এই পার্টে গড় দ্রুতি যখন ভি আর টি জানবো তখনকার একটা উদাহরণ আমি বলছি, যে ধরলাম এ পয়েন্ট থেকে একটি বস্তু বিতে গেল, এর মধ্যে ও বিভিন্ন দূরত্ব অতিক্রম করেছে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন দ্রুতিতে। ধরলাম এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার এবং লাস্ট 5-এ গিয়ে যখন পৌঁছালো, তো এই 1 পর্যন্ত ওর দ্রুতি ছিল V1, পরের 1 থেকে 2 পর্যন্ত ওর দ্রুতি ছিল V2, তারপরে V3, V4 এবং লাস্ট হয়েছে ধরলাম V5, এবং এইটুকুনি যেতে ওর সময় লেগেছে T1, এর পরেরটাই T2, এর পরেরটাই T3, এটাই T4, এটাই T5। এবার বললো এ থেকে বি পর্যন্ত গড় দ্রুতি কি হবে নির্ণয় করো। দেখো এখানে ডিস্টেন্সটা বলে দেয়নি, কিন্তু আমরা জানি যে গড় দ্রুতি মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই টাইম। তো এখানে তো দূরত্বগুলোকে বলেই দেয়নি, তাহলে কিভাবে করব? তাহলে প্রসেসটা কিন্তু একই থাকছে। গড় দ্রুতি মানে আমরা জানি ইজ ইকুয়ালস টু মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এখন মোট অতিক্রান্ত দূরত্ব দেয়নি যদিও, তা হলো আমরা কল্পনা করে নিলাম যে এটা ধরলাম D1, এটাকে D2, এটাকে D3, এটাকে D4, এটাকে D5। তাহলে D1 প্লাস D2 প্লাস D3 প্লাস D4 প্লাস D5 ডিভাইডেড বাই T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4 প্লাস T5। এখন D1 যেহেতু দেয়নি, D1টাকে দিয়ে লিখলে আমাকে হবে না, আমাকে V দেওয়া আছে, T দেওয়া আছে, তাই এদেরকে দিয়ে প্রকাশ করলে এখন আমরা শিখেছি যে V বা দ্রুতি ইজ ইকুয়ালস টু সরণ বাই সময়। এখানে সরণটাকে D দিয়ে প্রকাশ করেছি। কেন? তার একটা কারণ আছে। যখন আমরা ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক দ্রুতি নিয়ে আলোচনা করব তখন দেখব যে যদি আমরা D এর বদলে S না ব্যবহার করি তাহলে লিখতে খুব অসুবিধা হবে। সেই কারণে আমি ছোট ছোট দূরত্বগুলোকে D দিয়ে প্রকাশ করলেও মোট সমীকরণটা যখন লিখব, অর্থাৎ দ্রুতি ইকুয়ালস টু মোট দূরত্ব বাই সময় যখন লিখব তখন আমি S দিয়ে লিখব, না হলে আমার ওই অসুবিধাটা হবে, সেটা একটু পরেই জানতে পারবে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী S ইকুয়ালস টু কি হয়? V ইন্টু T হয়, অর্থাৎ দূরত্ব ইকুয়ালস টু দ্রুতি ইন্টু সময় হয়। তাহলে এইটুকুনি পথের জন্য দূরত্ব কি হবে? D1 ইকুয়ালস টু V1 ইন্টু T1 হবে। ঠিক একই রকমভাবে পরেরগুলো হবে V2 ইন্টু T2, V3 ইন্টু T3। তাহলে ওই ফর্মুলাটায় যদি আমি D1, D2, D3 ওগুলোকে চেঞ্জ করে লিখে দিই তাহলে এটাই হয়ে যাচ্ছে V1 T1 প্লাস V2 T2 প্লাস V3 T3 প্লাস V4 T4 প্লাস V5 T5 ডিভাইডেড বাই টাইমটা। তাহলে দেখো এখন এখান থেকে তোমরা গড় দ্রুতি ক্যালকুলেশন করে নিতে পারবে, যদিও তোমরা ডিস্টেন্স জানো না তাহলেও করতে পারবে। তো এর ওপরই ধরো এরকম অঙ্ক দেওয়া থাকে যে বলল যে একটি বস্তু এ থেকে বিতে গেল, এটা একটা প্রবলেম বলছি আমি। এ থেকে বিতে গেল, তো ও প্রথম অর্ধেক সময় সেটা V1 বেগে গেল এবং পরবর্তী অর্ধেক সময়টা ও V2 বেগে গেল। তাহলে গড় দ্রুতি কি হবে নির্ণয় করো। তাহলে এই ফর্মুলা থেকেই তোমরা দেখতে পাচ্ছ গড় দ্রুতি অর্থাৎ V অ্যাভারেজ ইকুয়ালস টু মোট দূরত্ব, সেটাকে আমি দুটো পার্টে ভেঙে নিচ্ছি। ফার্স্ট পার্টের জন্য কি হবে? V1 ইন্টু T/2 প্লাস V2, এটা সেকেন্ড পার্টের জন্য V2 ইন্টু T/2 ডিভাইডেড বাই টোটাল টাইম। বুঝতে পারছি এটা T/2 প্লাস T/2 দ্যাট ইজ T। তাহলে এটাই হয়ে যাচ্ছে V1/2 প্লাস V2/2 অর্থাৎ V1 প্লাস V2/2 অর্থাৎ এক্ষেত্রে গড় দ্রুতির মান হলো V1 প্লাস V2/2।
এই যে সহজে করতে পারলে, এটা এই প্রসেসটা শেখার জন্যই পারলে। এর পরের পার্টটা আমরা দেখি, যেখানে গড় দ্রুতি নির্ণয় করতে হবে এবং যখন ভি আর ডি বলে দেবে, টাইম বলবে না, তখন কিভাবে করব। তাহলে এই ঘটনায় ধরলাম ওই পুরো পথটি এ থেকে বি পর্যন্ত আবার আগের মতন 1, 2, 3, 4 অ্যান্ড 5-এ ভেঙে দেওয়া আছে এবং বলা হচ্ছে যে এইখানে V1 বেগে যাচ্ছে যখন দূরত্বটা হচ্ছে D1, পরেরটা V2, তখন D2, V3, D3, V4, D4, V5, D5। তাহলে এবার গড় দ্রুতি কি হবে? প্রসেস তো একই। তাহলে গড় দ্রুতি অর্থাৎ ভি অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু মোট অতিক্রান্ত দূরত্ব, ডিভাইডেড বাই মোট সময়। এখন এই দূরত্বগুলো এখানে আমরা জানি D1, D2, D3, তাহলে D1 প্লাস D2 প্লাস D3 প্লাস D4 প্লাস D5, কিন্তু টাইমটা জানি না, কারণ এখানে টাইমটা বলে দেয়নি। তাহলে টাইমটা এই ভেলোসিটি থেকে নির্ণয় করে নিতে হবে আগেরটার মতন। তাহলে v ইজ ইকুয়াল টু s বাই টি, এই ফর্মুলা থেকেই আমরা জানি যে t ইকুয়ালস টু হয় s বাই v। তাহলে এইটুকুনি টাইম হবে t1 ইকুয়ালস টু d1 বাই v1, এর পরেরটা হবে d2 বাই v2, d3 বাই v3, এরমভাবে। তাহলে এইখানে এই টাইমগুলোর জায়গায় আমি লিখতে পারি d1 বাই v1 প্লাস d2 বাই v2 প্লাস d3 বাই v3 প্লাস d4 বাই v4 প্লাস d5 বাই v5। তাহলে এটাই হয়ে গেল ভি অ্যাভারেজ। তাহলে এই প্রসেসে আমরা যদি দ্রুতি আর দূরত্ব জানি, তাহলেও গড় দ্রুতিকে নির্ণয় করে ফেলতে পারবো। এবার একটা উদাহরণ বলছি। প্রবলেম, এ থেকে বিতে গেল একটি বস্তু, যেখানে অর্ধেক দূরত্ব গেল, অর্থাৎ d/2 দূরত্ব গেল, ধরলাম এই পুরো দূরত্বটা হচ্ছে d, তাহলে d/2 দূরত্ব গেল v1 দ্রুতিতে এবং পরবর্তী অর্ধেক দূরত্ব গেল v2 দ্রুতিতে। এবার বলল গড় দ্রুতি নির্ণয় করো। তাহলে ভি অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু মোট দূরত্ব, দেখতে পাচ্ছি এটা d/2 প্লাস d/2 অর্থাৎ d ডিভাইডেড বাই মোট টাইম। তাহলে এইটুকুনির জন্য টাইম কি হবে? একটু আগেই যেভাবে প্রসেসে ক্যালকুলেশন করেছিলাম, তাহলে এইটুকুনির টাইম হবে d/2 ডিভাইডেড বাই v1, দ্যাট ইজ t1, তার মানে d/2v1। ঠিক একই রকমভাবে পরেরটা হবে d/2v2। তাহলে এগুলোকে টাইমের জায়গায় বসিয়ে দিচ্ছি, d/2v1 প্লাস d/2v2। তাহলে d কমন গিয়ে ওপরের সঙ্গে কেটে যাচ্ছে, ফলে এটাই হয়ে যাচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2v1 প্লাস 1 বাই 2v2, অর্থাৎ 2v1v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। তাহলে এটা হচ্ছে এই পদ্ধতিতে গড় দ্রুতি নির্ণয় করা যায়। এবার আমরা তাৎক্ষণিক দ্রুতি কি বুঝবো। তাৎক্ষণিক দ্রুতি মানে ধরো কখনো কেউ বললো যে আচ্ছা তুই তো গাড়ি চালাচ্ছিস, তাহলে এখন তোর গাড়ি কত দ্রুতিতে যাচ্ছে বা কত স্পিডে যাচ্ছে, এই কথাটা তোমরা শুনেছো যে আচ্ছা বাসটা এখন কত দ্রুতিতে বা কত স্পিডে যাচ্ছে দেখতো। তো তোমরা মিটারের দিকে তাকিয়ে দেখলে যে ওটা 40 কিলোমিটার পার আওয়ার এই দ্রুতিতে যাচ্ছে। তাহলে এই দ্রুতিটা কি? ওই মুহূর্তে গাড়িটা কি দ্রুতি নিয়ে যাচ্ছে, আবার পরবর্তী মুহূর্তেই দেখলে কাঁটাটা ওই মিটারে চেঞ্জ হয়ে 40-র জায়গায় 45 হয়ে গেল। তাহলে এখন ও দ্রুতি কি আলাদা। তাহলে প্রতি মুহূর্তে এই যে দ্রুতির মান বদলে বদলে যাচ্ছে, তাহলে এই প্রতি মুহূর্তে যে দ্রুতিটা, তাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি, অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। অর্থাৎ যখন এই টাইমটা খুব ক্ষুদ্র হবে, তখন প্রতি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করছে তাকে বলে তাৎক্ষণিক দ্রুতি। এবং একে লেখার প্রসেস কিরকম? তো আমরা শিখেছিলাম
যে ভি ইকুয়ালস টু এস বাই টি। এখানে এটাকেই লিখবো আমি ভি ইকুয়ালস টু ডেল্টা এস বাই ডেল্টা টি। ধরলাম এইখান থেকে এই পর্যন্ত যেতে ও ডেল্টা এস দূরত্ব গেছে এবং ডেল্টা টি সময় লেগেছে, তাহলে প্রতি একক সময় হচ্ছে ডেল্টা এস বাই ডেল্টা টি। এবং এই ডেল্টা টিটাই যখন অত্যন্ত ক্ষুদ্র হবে, অর্থাৎ একদম অল্প সময়ের মধ্যে আমি হিসাব করতে বলছি, তাহলে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, তাহলে এটাই হচ্ছে ভি ইনস্ট্যান্টেনিয়াস, তাৎক্ষণিক দ্রুতি। তো এটাকে এরকম ভাবেও লেখা যায়, ভি ইকুয়ালস টু বা ভি ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়ালস টু ডিএস ডিটি। এবারে খেয়াল করে দেখো, আমি বলছিলাম যে দ্রুতিকে ডি দিয়ে বলা হলেও আমরা পুরো ফর্মুলাটা লেখার সময় এস কথাটি ব্যবহার করব। কেন? যদি এটা আমরা এস এর জায়গায় ডি লিখতাম তাহলে এটা ডিডি মনে হতো, যেটা বুঝতে অসুবিধা হতো। তাই দ্রুতির জায়গায় এস ব্যবহার করা হচ্ছে, এবং ওই ছোট ছোট দূরত্ব বোঝানোর জন্য আমি ডিও কথাটা বলেছিলাম। তাহলে এই তাৎক্ষণিক দ্রুতির বুঝলে যে ডিএস বাই ডিটি হয়। এখন এর থেকে আর কি জানা যায় একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এর জন্য আমি একটা গ্রাফ আঁকছি। দেখো, গ্রাফ থেকে বোঝার জন্য আমি এক্স অক্ষ বরাবর টাইম বা সময়কে নিলাম এবং ওয়াই অক্ষ বরাবর আমি দূরত্ব বা এস কে নিলাম। তাহলে এই গ্রাফকেই বলা হবে দূরত্ব সময় লেখচিত্র। দূরত্ব সময় লেখচিত্র, একে এসটি গ্রাফও বলা যায়। এবার এর মধ্যে একটা লেখ অঙ্কন করলাম। এই লেখো যে যা ইচ্ছা আঁকতে পারি, আমার এখানে কোনো ফিক্সড নির্দিষ্ট দিকে রাখিনি, আমি একটা যে কোনো ইচ্ছা লেখো এঁকেছি। এবার এই লেখোর ওপর যে কোনো বিন্দু নিলাম, যে বিন্দু থেকে এক্স অক্ষ পর্যন্ত একটা লাইন টানলাম, তাহলে বুঝতে পারছি এটা একটা নির্দিষ্ট মুহূর্তে এই সময় কত দূরত্ব অতিক্রম করছে তাকে বোঝাচ্ছে। এইখানে এইটা হচ্ছে সেই মুহূর্তটা, অর্থাৎ টাইমটা, আর এটা বোঝাচ্ছে দূরত্বটা কি। তাহলে এই মুহূর্তে আমি একটা স্পর্শক যদি আঁকি, এই স্পর্শকটা দেখতে পাচ্ছি এটা, যা ওই পয়েন্টকেই টাচ করে আছে, এবং এই স্পর্শক থেকে আমি একটা ট্রায়াঙ্গেল আঁকার চেষ্টা করলাম। সেই ট্রায়াঙ্গেলটার এক্স অক্ষ বরাবর একটা পার্ট হলো আর ওয়াই অক্ষ বরাবর একটা পার্ট হলো। তো এক্স অক্ষ বরাবর পার্টটাকে আমি বললাম ডেল্টা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর পার্টটাকে আমি বললাম ডেল্টা ওয়াই। তাহলে এটা যেহেতু দূরত্ব সময় লেখচিত্র, তাহলে এই ডেল্টা এক্সটাই কি হবে? ডেল্টা টি হবে, এবং ডেল্টা ওয়াইটাই হয়ে যাবে ডেল্টা এস। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটার, এই ট্রায়াঙ্গেলটার নতি, যেটাকে বলা যেতে পারে প্রবণতা, যেটাকে ইংলিশে বলে গ্রেডিয়েন্ট, এটার মানে কি? এটার মানে হচ্ছে এম বা ট্যান থিটা। এখন ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, যেটা এখানেই হচ্ছে ডেল্টা এস বাই ডেল্টা টি। তার মানে এই নতি বা প্রবণতা, এটাই হচ্ছে এই লেখচিত্রের দ্রুতি। কারণ ডেল্টা এস বাই ডেল্টা টি মানে কি আমরা জানি, দ্রুতি। এখন এই টাইমটা যদি অত্যন্ত ক্ষুদ্র হয়, দেখো এখানে একটা নির্দিষ্ট পয়েন্টের কথা বলেছি, তার মানে একটা নির্দিষ্ট টাইমের কথা বলেছি। তো যেহেতু টাইমটা একটা নির্দিষ্ট, অর্থাৎ অত্যন্ত ক্ষুদ্র, তার মানে এটাকেই আমরা লিখতে পারি ভি ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়ালস টু লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো এবং ডেল্টা এস বাই ডেল্টা টি, অর্থাৎ এটাই হয়ে গেল ডিএস ডিটি। তার মানে এই যে ট্রায়াঙ্গেলের প্রবণতা, সেটা এম, এবং সেটাই হচ্ছে ভি ইনস্ট্যান্টেনিয়াস মানে তাৎক্ষণিক দ্রুতি, এবং সেটাই হচ্ছে ডিএস ডিটি। মানে এই ডিস্টেন্সটা যেটা আমি লিখেছিলাম ডেল্টা এস, সেটাই হচ্ছে ডিএস, এবং এই টাইমটাই হচ্ছে ডিটি। যেহেতু এই ডেল্টা ওয়াই আর ডেল্টা এক্সটার একটা সাইজ আমরা দেখতে পাচ্ছি, তাই এটাকে আমি ডেল্টা দিয়ে লিখেছি। যখন এইটাই খুব ক্ষুদ্র সময়ের জন্য হবে, তখন এটাই হয়ে যাবে ডিএসডিটি। তাহলে এই দূরত্ব সময় লেখচিত্রের নতি, যেটাকে এম বা ট্যান থিটা বলে, সেটাই হচ্ছে দ্রুতি। তাহলে এর থেকে আমরা এই সমদ্রুতি কি অসমদ্রুতি কি তার সম্পর্কেও আইডিয়া পাবো। তাহলে একটা গ্রাফ এঁকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। ওয়াই অ্যাক্সিস বরাবর এস কে আঁকলাম, এক্স অ্যাক্সিস বরাবর টাইম কে আঁকলাম।
এবার একটা গ্রাফ আঁকলাম, এরকম গ্রাফ, যেটা অরিজিন দিয়ে যাচ্ছে এবং একটা স্ট্রেট লাইন দেখে বুঝতে পারছি। তোর যে কোনো পয়েন্টে যদি তুমি আবার প্রবণতা ক্যালকুলেশন করো সেটাই দ্রুতি নির্দেশ হবে। তো এই পয়েন্টে, আবার এই পয়েন্টে এবং এই পয়েন্টে, তো তিনটে ডিফারেন্ট পয়েন্টে অর্থাৎ তিনটে ডিফারেন্ট টাইমে তুমি ক্যালকুলেশন করছো, T2 অ্যান্ড এটা T3 টাইমে। এবং তিনটে সময় ক্যালকুলেশন করে দেখলে যে ট্রায়াঙ্গেলগুলোর একই রকম হচ্ছে, অর্থাৎ তিনটেরই একই কোণ হচ্ছে, তিনটেই থিটা কোণ করে আছে। তার মানে তিনটেরই ট্যান থিটা সমান সমান, আর ট্যান থিটা মানেই তো দ্রুতিকে বোঝায় বা তাৎক্ষণিক দ্রুতিকে বোঝায়। তার মানে এই যে বস্তুটি যে পথে গতিশীল বা যে দ্রুতিতে গতিশীল, সেই দ্রুতিটা হচ্ছে সমদ্রুতি, কারণ ওর প্রবণতা সমস্ত জায়গায় ধ্রুবক আছে, তাই সমদ্রুতিতে গতিশীল। ঠিক একই রকমভাবে যদি অসমদ্রুতি বলি, তার মানে এই প্রবণতাটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। সেই চেঞ্জটা কীরকম হতে পারে? এরকম যদি হয় তাহলেও চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমি একটা অন্য রকম চেঞ্জ দেখাচ্ছি, এরকম ওপর দিকে উঠে যাচ্ছে। তাহলে এই পয়েন্টে যে প্রবণতা হবে, এর ওপরের পয়েন্টে প্রবণতা কি দেখতে পাচ্ছ? বেড়ে গেছে। এর ওপরের পয়েন্টে আরও বেড়ে গেছে। তার মানে এখানে দ্রুতিটা কন্টিনিউয়াসলি বাড়ছে। ঠিক একই রকমভাবে আরেকটা ছবি দেখাচ্ছি, ধরলাম এরকম হয়েছে। তাহলে এই পয়েন্টে, যেটাকে আমি বলেছিলাম T1 টাইম, সেই সময় প্রবণতা এরকম। এর পরবর্তী টাইম T2-তে, সেখানে দেখতে পাচ্ছি প্রবণতা আগের থেকে কমে গেছে। আগে এটা θ1, এটা θ2 ধরলে θ2 ইজ লেস দ্যান θ1, তার মানে ট্যান থিটাটাও চেঞ্জ হয়ে গেছে বা কমে গেছে। এর পরবর্তী মুহূর্তে আরও কমে গেছে, তাহলে θ3 এগেইন লেস দ্যান θ2, তার মানে প্রবণতা কন্টিনিউয়াসলি এখানে কমছে। তার মানে এটা কি? এটা হচ্ছে দ্রুতিটা অসমদ্রুতি এবং দ্রুতিটা কন্টিনিউয়াসলি কমে যাচ্ছে। আর আগের এই গ্রাফটা যেটা দেখিয়েছিলাম, সেখানে দ্রুতি কন্টিনিউয়াসলি বাড়ছে। আর এই গ্রাফটা যদি হয়, যেটা স্ট্রেট লাইন, সেটা মানে হচ্ছে সমদ্রুত। তাহলে আজকের এই ক্লাস থেকে তোমরা দ্রুতির অনেক ধারণা পেলে। এর ওপর আমার ক্লাসেরই শেষে দেওয়া দুটি অঙ্ক তোমরা নিজের থেকে করার চেষ্টা করো। আর তোমাদের বইতে যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে বা উদাহরণগুলো দেওয়া আছে, সেগুলোও দেখে চেষ্টা করো। তোমরা এরপর নিশ্চয়ই দ্রুতির অঙ্কগুলো অনায়াসে করতে পারবে। আর এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক শেয়ার করো, যাতে বন্ধুরাও তোমাদের এই ক্লাসগুলো দেখতে পায়। আর তোমাদের এই পুরো ক্লাসটি দেখার জন্য আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ।